দাঁড়িয়ে আছি সেটা উত্তর ২৪ পরগনা নয়, দক্ষিণ ২৪ পরগনা। এই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই জায়গাটির নাম চাম্পাহাটি। চাম্পাহাটি বা চম্পাহাটি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বাগানবাড়ির মতন মনে হলেও আসলে একটি ভিটে বাড়ি, পৈতৃক বাড়ি। একদিকে পুকুর রয়েছে, একদিকে ক্ষেত খামার রয়েছে, এবং আমি এই মুহূর্তে গোটা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা সম্বন্ধে একটু পরে বলবো, কিন্তু যার বাড়িতে আজকে তীব্র দাবদাহ এবং দমদমের মানুষও আজ অনেকটাই পরে দিন শুরু করছেন, এবং এখানেও সুজন চক্রবর্তী, দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী অবিভক্ত যে ২৪ পরগনা, সেই অবিভক্ত ২৪ পরগনায় যার বাড়ি এবং দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার যে গল্প, এই সমস্তটা আজ নেতার সাথে ভোটের পথে আমরা দেখব। আজকে আমি সুজনদার সাথে রয়েছি। সুজনদা এই মুহূর্তে, সুজনদার সাথে যিনি রয়েছেন, আপনার নাম কি ম্যাডাম? তমশ্রী চক্রবর্তী। আপনি এখন মোটামুটি সুজন চক্রবর্তীর ক্যাম্পেইনটা সামলাচ্ছেন। আপনার মানে কি করেন আপনি? কলেজে পড়েন, স্কুলে পড়েন? আমি চাকরি করি। আমি একটি এমএনসি কোম্পানিতে চাকরি। আপনার কে হয়? আমার জেঠু হয়। জেঠুর জন্য এখন পুরোটা আপনি এখন মোটামুটি চাকরি সামলে সময় বার করার চেষ্টা করছি, সেই সময়টুকু যতটা দেওয়া যায়। এটাই তোমার বাড়ি? এটাই আমার বাড়ি এবং আমার একমাত্র বাড়ি। আমি একমাত্রটা এখনকার দিনে বলতে হচ্ছে, একমাত্রটা বলতে হচ্ছে, কারণ এখন অনেকেরই অনেক রকম বাড়ি থাকে, কারুর যোগ্যতা থাকে, কারুর যোগ্যতা ছাড়া থাকে। এখন তো আমি দেখতে পাচ্ছি একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি। হ্যাঁ, এটা আমাদের ঠিকই। একটু আগে আপনি বলছিলেন না আমাদের পৈতৃক বাড়ি বা ভিটে বাড়ি, বাবা কাকা জ্যাঠারা তিনজন, আমরা সবই এক বাড়ির মধ্যেই থাকি। মানে ওখানে ছোট কাকা, ওটা মেজো কাকা, এটা আমার বড়দা, আমার ছোট ভাই, আমি এই উপরে থাকি, আর এই তলায় থাকি আমার ছোটদা। এখানে তো পুকুর, মানে ক্ষেত, জমি জমা, এই মানে এলাহি ব্যাপার। মাছটা হয় না, আমার তো ভালো লাগে। এটা ঠিকই যে কলকাতা শহর থেকে খানিকটা দূরে, কিন্তু গ্রামের পরিবেশ আমার সেটা পছন্দ। গাছপালা, সবুজ পরিবেশ। ইনফ্যাক্ট আমাদের পুকুর এতটা ছিল না, একটা পুকুর ছিল। আমরা বড় হবার পর মানে ভাইয়েরা ওইভাবেই করি। হয়তো আমি বললাম, বাকিরা করলো, আমার তো খুব কিছু করার নেই, আমি একটু বললাম বলে খালাস, বাকিটা দাদাদের ব্যাপার। এই পুকুরটা আমরা করেছি। পিছনে ভেতরে একটা খেলার মাঠ করার দরকার ছিল, সেটাও কি বাড়ির মধ্যে আছে? সেইটা আমাদের জমি কেটে মাটি দিয়ে মাঠ করা হয়েছিল আর কি। মাঠটা স্কুলের নামে, কিন্তু আমরা ওইটা করতে গিয়ে আরেকটা পুকুরও হয়েছে। ভালো, গোটা তিনেক বড় বড় পুকুর, পাশে খাল। ক্ষেত বললে একটু ভুল বলা হবে, কিন্তু এগুলো একটু গুছিয়ে করতে পারলে ভালো লাগে। আমি বাড়িতে তো যাব তোমার, কিন্তু তৃণমূল বা তোমার যারা বিরোধীরা রয়েছেন তারা যদি এখানে এই গুপ্তধনগুলো কোথায় রয়েছে বাড়িতে, এই কোন জায়গাতে গুপ্তধন পুঁতে রেখা? আমার তো পার্থদা, তোমার প্রাক্তন সহকর্মী কলিগের খাটের তলায় গুপ্তধন ছিল। তো তোমার এই কোন গাছের নিচে, ঈশান কোণে, ঈশানী, এরকম কোনো কোড ওয়ার্ড দিয়ে রেখেছো? এত বড় জমি। হ্যাঁ, আমাদের তো বললাম না, যৌথ পরিবার, আমাদের সব মিলিয়ে ৪-৫ বিঘে হবে। আমরা ওইভাবে ভাগ করা নেই, সেটা ভাগ করলে দেখা যাবে তার 3 ভাগ, তার 8 ভাগ, এই তার মধ্যে ইত্যাদি। কোনো গুপ্তধন নেই? গুপ্তধন সব, পুরোটাই গুপ্তধন, যে কেউ পারুক না। আচ্ছা, মুখ্যমন্ত্রী যেদিন হয়েছেন মমতা ব্যানার্জি, সেদিন থেকে তো টানা চেষ্টা করে গেছেন কিভাবে ফাঁসানো যায়। আমাকে না, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম দেব, আমি পর্যন্ত তলার কর্মী, আমাকেও তো কম চেষ্টা করেনি। অনেককে লাগিয়েছিল, অনেকভাবে লাগিয়েছিল। আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার খুব করুণা থাকলো, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কিছু খুঁজে বার করতে পারলেন না, কোথাও পেলেন না। খাটের তলায়, খাটের ওপরে, সাইডে, মাটির তলায়, ওপেন। এটা বাড়ি? এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটাও আমাদের বাড়ি, ওটাও আমাদের বাড়ি। কাকার ছেলে, ওটা পিছনে আমার আরেক কাকার ছেলেরা। এইটাতে এই আমার ছোট ভাই ওই তলায় থাকে, ও স্ত্রী ওই উঁকি মেরে তাকিয়ে আছে। এই আমার এক বৌদি। এইখানটাতে আমরা এই তলায় ছোটদা থাকে, আমি থাকি। আবার এইটাও খুব উল্লেখযোগ্য। আমি একবার দেবাশিসকে বলবো, এই ছবিটা, এটা 14th লোকসভাতে সুজন চক্রবর্তী সহ যারা লোকসভার মেম্বাররা ছিলেন সেই ছবি।
সুজনদা, কোথাও গিয়ে নস্টালজিক মনে হয়? কোন জায়গাটা তুমি কোন? আমি পারবো। হ্যাঁ, এ তো মনমোহন সিং, আমি এইরকম জায়গাটাতে আছি, এইখানে। আরেকটা ছবি লাগানোর সময় এসেছে কি? সেটা জনগণ বলবে, সেটা আমরা বলতে পারি? আমাদের কি এটা বলার ইয়ে? এই ছবিটা তো বদলানোর সময় আছে, মনে মনে তো একটা সবারই ইচ্ছা। সেটা সবার ইচ্ছা হলে সেটা হবে, সবার যদি ইচ্ছা হয় সেটা নিশ্চয়ই হবে। দেখা যাক। এইটা হচ্ছে সুজন চক্রবর্তীর বাড়ি। হ্যাঁ, দেখছি বাচ্চারা খুব ছবি আঁকে এবং এত সুন্দর সুন্দর ছবি আঁকে। আমি এগুলো জায়গার অভাব হচ্ছে, কিন্তু ফেলতেও পারছি না। ক্লাস 8-এ পড়া মেয়ে, এইটা বোধহয় ক্লাস 8-এর পড়া, এটি ছেলে। এইটা বোধহয় 5-এ পড়া একটি কোনো মেয়ে। মানে বাচ্চারা এত সুন্দর সুন্দর ছবি আঁকে, সব টানানো। মানে এখানে যেমন সৌরভ সহ আমরা কতগুলো কর্মসূচিতে আছি, এই ছবিও যেমন আছে, তেমন ওই ছবিগুলো জ্যোতিবাবুর ছবি হাতে আঁকা। কেউ একজন পাঠিয়েছিলেন, আমার সবগুলো সব মনে নেই। আমার ভাইপো ভাইজিরা খানিকটা তবু জানে। এটা তোমার বাড়ি? এই মানে এখানেই থাকো? হ্যাঁ, এটাই আমার বাড়ি। মানে আমি এই ঘরেই বেশিরভাগটা সময় কাটাই। এইখানে আমি বাড়িতে এসে কতক্ষণ থাকতে পারো? আমার সচরাচর অভ্যাসটা 9টা সাড়ে 9টায় বেরিয়ে পড়া সকালে, বাড়ি ফিরতে ফিরতে 11টা প্লাস মাইনাস। তোমার এখানে একটু বসি, কথা বলি। এসে আমি এই বসলাম, এই হচ্ছে আমার টিভি, যা দেখলাম। তারপর এই হচ্ছে আমার ডেরা, এই হচ্ছে আমার ডেরা। আমার সারাদিন হচ্ছে এখানে, আমার সারাদিনটাই এখানে। চায়ের কাপ এবং আমি। কত কাপ চা খাওয়া হয়? সেটা একটু বেশি চা খাই আমি কম বেশি সারাদিনে 12-14 কাপ তো খাই বটেই। 12-14 কাপ চা, ইফ নট মোর। দেখো, চাই একমাত্র আমার যদি কোনো নেশা বলা হয়, সেটা চা। তোমাকে দেখে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি এই এসে বসলাম, এখানেই কাগজ পড়লাম, এখানেই বইপত্র নিয়ে বসলাম। এই আমার ডেরা এইটা। মানে খুব রিল্যাক্স মনে হচ্ছে। দমদমে কি পজিটিভ কোনো হিন্ট পাচ্ছ? দেখো, এমনিতে দমদমে পজিটিভ হিন্ট তো পাচ্ছি। মানুষ সত্যি ভালো, তারা খুবই সদর্থক মনোভাবে আছেন বলে আমি যতটুকু বুঝি। আর তার বাইরে সাধারণভাবে রিল্যাক্স মনোভাবে চলাটা, খুব টেন্সড মনোভাবে চলাটা আমার নেচার না। সৌগত রায় আর শিলভদ্র দত্ত, আমি ওদের শুভেচ্ছা জানাই। ওরা দুজনে আমার চেয়ে বড়। সৌগত দা তো অনেকটাই সিনিয়র, 15, 16, 18 বছর কিছু একটা হবে, কি 20 বছর কিছু একটা হবে। আমার চেয়ে অনেকটাই সিনিয়র। আমি সৌগত দা বলি, শিলভদ্র বাবু বলি। সৌগত দা আমরা একসাথে, উনিও এমএলএ ছিলেন, আমিও এমএলএ ছিলাম। যদিও আমি যখন এমপি তখন উনি এমপি নন, উনি যখন এমপি তখন আমি এমপি নই। শিলভদ্রবাবুও গতবার তৃণমূলের এমএলএ ছিলেন, যদিও এবার উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই। ওরা রিল্যাক্সড না টেন্সড, কেন রিল্যাক্সড কেন টেন্সড, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। না, অনেকে বলছে সিপিএম 0-0-0। দমদমে কতটা চান্স তোমার মনে হয় অ্যাজ আ ক্যান্ডিডেট তোমার? যারা মনে করছেন তারা সঙ্গে এটা যেন বোঝেন যে সিপিএম 0 মানে বাংলার কিন্তু সর্বনাশটা হয়েই চলেছে। সিপিএম 0 হলে কি মানুষের লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে? মানুষ তো নানান সংকটের মধ্যে আছে। সে জিনিসের দাম হোক, কাজের প্রশ্ন হোক, লুঠের ব্যবস্থা হোক, দাপিয়ে বেড়ানো বলতে যা বোঝায় চোখ রাঙানি। সিপিআইএম ভরসা করতে পারলে মানুষের সুবিধা হবে। আমি এটা নিশ্চিত, যা আমি বুঝি, যাদবপুরের মানুষ খুবই সদর্থক মনোভাবে। আমরা জিতব। কে হারবে আমি আর বললাম না, আমরা জিতব। যে কেউ হারতে পারে, সৌগত রায় হারতে পারে, শিলভদ্র দত্ত হারতে পারে। একজন জিতলে বাকিরা হারবে, সবাই। একজন কেন হারবে? মানে জিতবে তুমি, এটা কনফিডেন্ট? হ্যাঁ। দমদমে উন্নয়নও তো প্রচুর হয়েছে, সেই দমদমের উন্নয়ন নিয়ে। দমদমে উন্নয়ন আমি জানি না। উন্নয়ন যদি কিছু কেউ বলেন, সেটা হয়েছে তখন যখন বাম আমল ছিল।
যা যাবতীয় গ্রাম পশ্চিমবাংলায় ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষা, গ্রামের পরিকাঠামো। যখন বামফ্রন্ট ছিল না তখন গ্রামে রাস্তা ছিল না ভাই, প্রায় গ্রামে বিদ্যুৎ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবেন রাস্তা করে দিয়েছে, তোমার বাড়ির সামনে আমি নীল সাদা ব্রিজটা পর্যন্ত দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। না না না, সে তো পশ্চিমবাংলায় যা আছে সবই নীল সাদা, অ্যাজ ইফ সবই পশ্চিমবাংলায় জন্মই হয়েছে মমতা ব্যানার্জি আসার পর, এর একটা ভাব আছে। নীল সাদা রং করে অতীত থেকে স্মৃতি সরিয়ে আনার প্রচেষ্টা। আমার বাড়ির সামনে ব্রিজটা হয়েছে 1982 সালে, 1982। তখন সেচমন্ত্রীর নাম ছিল প্রভাস রায়। পাশে একটা স্কুল আছে, বা গ্রামের লোক যাতায়াত করে, স্কুলের মেয়েরা যাতায়াত করে। তার আগে আমরা বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতাম। বাঁশের সাঁকো জানো? আমি নিজে বাঁশের সাঁকোয় যাতায়াত করেছি যখন বামফ্রন্ট ছিল না। এটা হয়েছে 1982। আমার মেজদার যখন বিয়ে হচ্ছে তার পরে, কারণ 82। তখন মমতা ব্যানার্জি কোথায়? দমদমে উন্নয়ন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন দেখি? এই তৃণমূল আসার পর ডাকব্যাগ বন্ধ, প্রিয়া বিস্কুট বন্ধ। হ্যাঁ, ডাকব্যাগ তো এই আমলে বন্ধ হয়েছে সিপিএম এর। যা হয়েছে সব সিপিএম এর। একটাই অপরাধ যদি কেউ বলেন, তৃণমূল জন্ম নিয়েছে সিপিএম এর আমলে। বাকি যা আপনি দেখতে পাচ্ছেন, আমি কটা কারখানার নাম বলবো এই গত ক বছরে যেগুলো বন্ধ হলো তৃণমূল আসার পর। ওরা তো কি একটা অনেক বলতেন বামফ্রন্ট আমলে, তালিকা কোনদিন দিতে পারেনি। আমি পরপর তালিকা বলে দেবো। ডাকব্যাগ, প্রিয়া বিস্কুট, সব সিপিএম আমলে, ইন্ডিয়া ফার্স্ট, এই আমলে, তৃণমূল আমলে, এই আমলে। আচ্ছা, যেসব বিক্রি হচ্ছে এই আমলে কত শুনতে চান আপনি? যেসব নিয়ে তো বাবুল সুপ্রিয় এত লেখালেখি করেন। বাবুল সুপ্রিয় কখন লেখালেখি করেছেন? তখন হয়তো উনি বিজেপিতে ছিলেন, এখন আবার উনি তৃণমূলে এসছেন। উনি বিজেপির হয়ে লিখেছিলেন না তৃণমূল হয়ে লিখেছিলেন? ওর তো গান ছিল এই তৃণমূল আর না। তারপর উনি আবার তৃণমূলে চলে গেলেন, বললেন এই তৃণমূলই সব। ফলে ওগুলো ছেড়ে দিন, আমি ওগুলো বলছি না। আমি দমদমে যেটা অত্যন্ত খারাপ লাগছে দেখে, প্রচার করতেও তো আর বেশি বুঝতে পারছি। সাধারণভাবে দমদম আমরা যাচ্ছি নিচ্ছি, মিউনিসিপ্যালিটির রাস্তাগুলো কি পঞ্চায়েতের রাস্তা হয়ে গেল? আপনি যাবেন আমার সঙ্গে, আমি দেখাবো পানিহাটি, সোদপুর গ্রাম, মানে শহরের ভেতরের রাস্তা দেখাবো। আপনি টোটো অটো যারা চালায় তাদের জিজ্ঞাসা করুন, পারছে না চালাতে। আপনি এন্টায়ার পানিহাটি সহ জঞ্জাল দেখেছেন? জঞ্জালের স্তূপ, নরক, জল নেই আর বড় অংশের এলাকায়। তারা তো বলতে পারে যে সুজন চক্রবর্তী এত কিছু জানছেন কি করে, উনিই তো বহিরাগত প্রার্থী। হয়তো আপনি তো যাদবপুরের মানুষ, আপনি তো সোনারপুরের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা। বহিরাগত কিনা এক হচ্ছে সৌগত রায় তো ওখানকার এমপি, পার্লামেন্ট ইলেকশন। সৌগত বাবু আলিপুর থেকে ঢাকুরিয়া হয়ে, বনগাঁ হয়ে দমদম, উনি সব জায়গাতেই অন্তর্গত। এটা কথা না। আমি অবিভক্ত 24 পরগনা জেলায় রাজনীতি করালো। শিলভদ্রবাবু ব্যারাকপুরের এমএলএ ছিলেন, কিন্তু ওর বাড়িটা বোধ হয় ব্যারাকপুরের বাইরে। আমি এইটার মধ্যে বলেই মনে হচ্ছে শ্যামনগরের না, বোধ একটু এদিকেই, সম্ভবত খড়দা পানিহাটি কিছু একটা রকম হবে আর কি। মানে আপনি ভীষণভাবে ওখানকারই মানুষ, আপনি এটা এস্টাবলিশ করছেন। আমি পশ্চিমবাংলার মানুষ, আমি ভারতের মানুষ, আমি অবিভক্ত 24 পরগনার মানুষ। আমার ছাত্র আন্দোলন, আমি যখন ধীরে ধীরে বড় হচ্ছি, 1978 সালে এসএফআই ঘুঘুডাঙ্গা কনফারেন্স, ঘুঘুডাঙ্গা নাম শুনেছেন? দমদম ঘুঘুডাঙ্গা কনফারেন্স, যখন আমি ছাত্র সেক্রেটারিয়েট মেম্বার হই, তখন ছাত্র নেতার নাম সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, আমাদের 24 পরগনা অবিভক্ত গৌতম দেব, মানস মুখার্জি, নেপাল ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি। ফলে আমি তো 24 পরগনা বটেই। পরে জেলাটা ভাগ হয়েছে বলে আমি দক্ষিণ, ওটা উত্তর। কথাটা সেটা না, আমি বাংলার মানুষ। আমি কখনো এমনকি সেই কারণে সৌগতবাবুকেও বলবো না যে আপনি আলিপুরের লোক, আপনি তো ওখানে বহিরাগত, আমি তা বলবো না। এটা রাইট, উনি দাঁড়াতেই পারেন যে কোনো জায়গাতে। কিন্তু আমি বলছি জঞ্জাল, জল, রাস্তাঘাট বেআইনি নির্মাণ, 5.5 ফুট 6 ফুট রাস্তা, প্রচার করতে গিয়ে ঘাড় আর উচ্চতায় থাকতে হচ্ছে 7 তলা। এরকমভাবে দেখা যাচ্ছে না, এবং সেটা একটু না, প্রচুর প্রচুর। গার্ডেন রিচ ভেঙে পড়েছে, লোকে বুঝতে পারছে। কোনদিন ওখানেও একটা বাড়ি ভেঙে এক মহিলা মারা গেছেন, জানেন বোধ হয়, খড়গ্রামে গেছিলাম।
ফলে সেদিক থেকে বেআইনি নির্মাণটাও ভয়াবহ। বেশ, মানুষ চায় কিন্তু আসলে কাজ যুবকের, মায়েরা চায় কটাকাকে পেলেও তার চেয়ে বড় মানুষ যেটা চায়, মহিলা যেটা চায়, সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে, সন্তানকে সুস্থ দেখতে চায়, কর্মরত দেখতে চায়। কিন্তু সেই মায়েরা চোখের জল ফেলছে, ছেলে মেয়ের কাজ পশ্চিমবাংলায় নেই। বামফ্রন্ট আমলে এসএসসি চাকুরি দেবার সংগঠন ছিল বছরে বছরে, এখন এসএসসি চাকরি খারিজের সংগঠন হয়ে গেছে। চাল আর কাকড়কেও তারা ফারাক করতে রাজি না। লুট, এগুলোকে বাংলার মানুষ পছন্দ করেন? এগুলোকে কোনো মানুষ পছন্দ করেন? যে হাইট ছিল বাংলার, আজ লুঠের রাজত্ব বাংলা। হাতছস আমরা বললেই ওরা যখন বলবে হাঁসখালি, আমি কি উত্তর দেবো? বললেই ওরা যখন বলবে হাতছস অথবা হাঁসখালি ছাপিয়ে গেল সন্দেশখালি, কি উত্তর দেবো? এই অপরাধের দায়ে মুখ্যমন্ত্রীকে অস্বীকার করবেন, তৃণমূল সরকারকে অস্বীকার করবে? দিল্লিওয়ালারা যা করে বেড়াচ্ছে ত্রিপুরাতে, পশ্চিমবাংলার তার চাইতে হাল খারাপ ছাড়া ভালো না। তো খারাপ, ভয়াবহ। এই মুহূর্তে দুপুরের খাওয়ার একটা ছোট্ট ব্রেক এবং তারপর আবার প্রচারে বেরোনো। এবং আর যেমনটা বলছিলাম যে দাবদাহের কারণে সুজনদা একেবারে বাড়িতে ছিলেন। মিলিদি সুজনদার স্ত্রী অনেক কিছু রান্নাবান্না করেছেন এবং দুপুরবেলা এখানে মিলিদি এখানে রান্নাগুলো কি কি? প্রথমে হচ্ছে তিতো, সবজি দিয়ে তিতো, হ্যাঁ, তারপর হচ্ছে শাক, তারপর ঝিঙে আলু পোস্ত, তারপর লাল আলু ভাজা, টক ডাল, স্যালাড, মাছের ঝোল, চাটনি। এটা কি এটাই বিয়েবাড়ির মতন গরমের বিয়েবাড়ির রান্না? কি রিপাবলিকে এসছে বলে না এমনিতে প্রতিদিনই এরকমই এতগুলো পদ রান্না হয়? সুজনদা বলুন, সুজনদা কি এতগুলো পদ রান্না হয় না? সত্যি বলো তো মিলিদি কি? আমি এত বেশি পদের তো পক্ষপাত না, কিন্তু এখন এই গরমের সময় তো গরমের সময় তো শাক, উচ্ছে বা তিতাটা খাওয়া ভালো, ভালো শাকটা খাওয়া ভালো, ডাল মাছের ঝোলেই আমাদের হয়। তরকারিও হয় একটা, হয়তো তোমার জন্য একটু কিচ্ছু না, কোনটা না না না, কিচ্ছু করিনি, কিচ্ছু না, এক্সট্রা কিছু তো আছে? কিচ্ছু না, কিচ্ছু না, কোনোটাই এক্সট্রা না। আমের ঝোলটা এক্সট্রা হতে পারে। কোনটা আমের ঝোল? আমের ঝোলেই তো, আচ্ছা, মানে আমের যে টক ঝোল আর কি, অল্প মিষ্টি দিয়ে, সেইটাই জাস্ট এক্সট্রা। লড়াইটা কিন্তু মানুষের রুটি রুজির লড়াই। এই রোজ যে একটা হচ্ছে, এ বলছে আমি দেখে নেবো, ও বলছে আমি দেখে নেবো, এ বলছে আমার এত আসন চাই, ও বলছে আমার এত আসন চাই, এই যে দাপট দাপট ভাব, এটা মানুষ পছন্দ করে না। সুজনদা ভয় লাগে না কোনোদিন রাজীব কুমারের সিআইডি সত্যি যদি চলে আসে, এসটিএফ সত্যি চলে আসে? আমি তো অপেক্ষায় আসুক না, আসলে একদম জাগা হবো। এক মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া। দেখুন চাবিগুলো মানে লাগানো, কোনোটাই চাবি কোনো রক্ষণা দেখুন বন্ধ না, কোনোটাই বন্ধ না। দেখুন চাবিগুলো টানো টানো ডান্ডে দেবে ঘুরে যাবে, হ্যাঁ। কোনো লাগানোই হয় না। বিজেপি তৃণমূল কারোর পৈতৃক সম্পত্তি অথবা ফিক্সড ডিপোজিট ভোট নেই। মানুষ, সেই মানুষ বাম সরিয়ে তৃণমূল ঠকেছে, তৃণমূলের পরিবর্তে বিজেপি ডবল ঠকেছে। তারা এখন বুঝতে পারছে লাল ঝান্ডাই একমাত্র মানুষের নিরাপত্তার, ভবিষ্যতের অগ্রগতির স্বপ্নের গ্যারান্টি। না না না, কিচ্ছু করিনি, কিচ্ছু না, এক্সট্রা কিছু তো আছে? কিচ্ছু না, কিচ্ছু না, কোনোটাই এক্সট্রা না। আমের ঝোলটা এক্সট্রা হতে পারে। কোনটা আমের ঝোল? আমের ঝোলেই তো, আচ্ছা, মানে আমের যে টক ঝোল আর কি, অল্প মিষ্টি দিয়ে, সেইটাই জাস্ট এক্সট্রা। আমি হয়তো চাটনি খাই, ওরা আমের ঝোল, ব্যাস, আর কিচ্ছু না, কিচ্ছু না। তুমি খাবে কখন, বসবে কখন? এখনই বসে সুজনদা মানে এই যে প্রচারে আমরা যে বেরোবো এখন, তাই মূল মানে কোন ইস্যুটাকে নিয়ে প্রচারটা করবে? মানে দমদমের মানুষ কি শুনতে চাইছে? দেখো, লড়াইটা কিন্তু মানুষের রুটি রুজির লড়াই। এই রোজ যে একটা হচ্ছে, এ বলছে আমি দেখে নেবো, ও বলছে আমি দেখে নেবো, এ বলছে আমার এত আসন চাই, ও বলছে আমার এত আসন চাই, এই যে দাপট দাপট ভাব, এটা মানুষ পছন্দ করে না। জীবনের জন্য মানুষের রুটি রুজির লড়াইটা জরুরি, এবং তার সঙ্গে এখন যেটা হয়েছে রুচি,
রুচি কোথাও বলতে যেন একটা বিকৃতি ঘটানো হচ্ছে মানুষের ভাবনা চিন্তা কাজ তার মধ্য দিয়ে যেন লুট যেন স্বাভাবিক, বেআইনি সম্পদ যেন স্বাভাবিক। তো অনেকে তো তোমার বিরুদ্ধেও বলে তুমি হচ্ছে চিটফান্ডের জনক। না, যারা বলে তারা তো 2013 সাল থেকে বোধহয় বারে বারে চেষ্টা করেছে, বিশেষ করে নির্বাচনের সময় বারে বারে চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছু বার করতে পারলো না। কেন বলো দেখি ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে আমি সুজনবাবু থেকে শুরু করে সবাইকে, মানে আমি ভদ্র বলে আমি এইগুলো ফাইল বের করি না। হ্যাঁ, মমতা ব্যানার্জি কি বলেন আর কি করেন সবাই জানে, কিন্তু আমার ছোট ভাই কিন্তু অনেক চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন। আমি যতবার ইলেকশনে ঠিক সিবিআই ইডি কেউ ডেকেছে? সিবিআই ইডি ডাকেনি, সিআইডি ওই যে এসটিএফ কি করেছিল না তখন রাজীব কুমার, গৌতম দেবও সমন পেয়েছিল, তারা ডেকেছিল। তারা প্রত্যেকবার ডেকেছে 2013 সালে ঠিক ইলেকশনের 12 দিন আগে, 2014 সালে ইলেকশনের 7-8 দিন আগে। আমি বাধ্য হয়ে বললাম, ভাই আমি ক্যান্ডিডেট, ইলেকশনটা শেষ হোক, আমাকে ডাকুন, আমি যাবো এবং আমার কিছু বলার আছে, পর্দা ফাঁস করা উচিত। আর ডাকে না, বরং তারপরে শুনলে বোধহয় আপনার মনে থাকা উচিত। আমি তো অন ক্যামেরা মিডিয়াতে একাধিকবার বলেছি, ভাই আমায় ডাকো, আর ডাকে না। ভোটের আগে ডাকে আর ভোটের পরে আর ডাকে না। মানে কার্যত বোঝা গেছে এবং ধরা পড়ে গেছে যে এটা একটা ওপেন চ্যালেঞ্জ, স্থাবর অস্থাবর, মায়া ডাইনা, বন্ধু বান্ধব যা পারে খুশি করুন, আমার ওপেন চ্যালেঞ্জ। এই হিম্মত ওদের জীবনে হবে না। দেখুন, যে নিজের স্বচ্ছতা নিয়ে চলবে তার কখনো কোনোদিন হেজিটেট করার দরকার হবে না। তাই এতটা বলছি আমি, এতটা এভরিথিং আমার মনে হয় মানুষের কাছে বেশিরভাগটাই ওপেন থাকে, সাধারণ মানুষের কাছে তাই থাকে। আমি সাধারণ মানুষের মতন করে চলি, এভরিথিং ইজ ওপেন। যেখানে ইচ্ছা গুপ্তধনের রহস্য খুঁজে বার করুক না, কোথায়। আরেকটা জিনিসও আছে, মিলিদিও যেহেতু রয়েছে, মিলিদি আপনার বিরুদ্ধে ওই চিরকুটে চাকরির অভিযোগ উঠেছিল, আমি একদম সরাসরি বলছি। চিরকুটের চাকরির ব্যাপারটা তো এখনো বলে যে সিপিএম এর চিরকুটের চাকরি যদি প্রকাশ্যে তৃণমূল আনে তাহলে খেতে বলি। মুখ্যমন্ত্রী বলল, নির্দেশ দিয়ে দিল ব্রাত্য বসুকে, সব বার করতে হবে, ইনভেস্টিগেশন হবে। তো আমি অনেক কবার বললাম, কই ভাই 1 মাস তো হয়ে গেল, বার করছো না কেন? 2 মাস হয়ে গেল, বার করছো না কেন? 3 মাস হয়ে গেল, বার করছো না। এখন তো 1 বছর হয়ে গেছে। ওরা বুঝেছে যেটা বুমেরাং হচ্ছে, বোগাস। একটা শেষমেশ বার করলো, বার করে দেখা গেল সেরকম তো অনেক চাকরিই করে না। একটা শেষে কি একটা বার করলো, দেখা গেলো মিলি জয়নিং রিপোর্টের সঙ্গে চিটকুটি কি সম্পর্ক? জয়নিং রিপোর্ট থাকবে। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেছিল, মিলিদি হলো। তারপরে আমার বলতে হয়নি, মিলি যা বলেছে, ব্রাত্যবাবু কিন্তু আর সোজা পগার পান। আমি বরঞ্চ দেখা হলে 2 সময় বলেছি অনুষ্ঠানে, ভাই ব্রাত্যবাবু কি হলো, ভাই ছেড়ে দিন, ওসব আলোচনা ছেড়ে দিন, ঠিক বোকা কথা। আমি আমার আত্মপক্ষ সমর্থন না করে বলছি, ব্রাত্যবাবু মানে এখন যিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজের কৈফিয়তটা কবে দেবেন? ওই মহিলার নাম কি, ওই যে যেন নামটা, উনি যা বলছেন সেই কৈফিয়তটা আমি জানি না কবে দেবেন। তবে আপনার নির্দিষ্ট প্রশ্নটা, চিরকুটে চাকরি, হ্যাঁ, তাতে কি মানে চিরকুটে চাকরি তো প্রচার চলছে, মানে আমাকে কি গত 1 বছর ধরে ওই বলার পর আর কথাটা বলার সাহসই দেখালো না। আমি পরে একবার ভাবছিলাম যে প্রেস কনফারেন্স করে আরেকবার চ্যালেঞ্জ করবো, 4-5 বার করেছি। বাকিরা বলো কতদিন এক জিনিস করবে, এদের সব পালিয়েছে, বুঝতে পারছো না। মাঝে মধ্যে ফুসকুড়ির মতন বলে, কিছু বলার নেই বলে। আবার আমি বলছি ওপেন চ্যালেঞ্জ। আমি তখনও চ্যালেঞ্জ করেছিলাম, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনার হিম্মত দেখবো, আপনি বার করুন। শোনেন, বরঞ্চ মিলির সম্পর্কে যেটা বলতে পারতো, যার বাবা সিপিএমের জেলা সম্পাদক নাকি দোর্দণ্ড প্রতাপ, যার হাজব্যান্ডের নাম নাকি সুজন চক্রবর্তী, সেও নাকি দোর্দণ্ড প্রতাপ, সেই মিলি চক্রবর্তী গ্র্যাজুয়েট ইকোনমিক্স, ক্লাস 3 মানে এলডি ক্লার্ক, সেই পোস্টেই চাকরিতে জয়েন করলো, সেই পোস্টেই রিটায়ার করলো, কোনোদিন প্রমোশনও পর্যন্ত হয় পেল না, নয় নিল না। আমি বলবো নিল না। এইটার রহস্যতে খুঁজে বার করা উচিত যে কেন আরেকটু উঠলো না, কেন
এটা না বুঝে বোকার মতো কথা বললে বুমেরাং হয়। মিনিদি, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, এই যে আপনারা মোটামুটি এই বাড়িতে এই ঘরে থাকেন, ছোট্ট টিভি এবং এসিও নেই বোধহয়, এই খাটের তলায় টাকা আছে? এসি তো দেখতে পেলাম না, খাটের তলায় টাকাটা আছে? আপনারা এসেছেন, খুঁজে বার করুন। আপনারা এসেছেন তো ক্যামেরা রয়েছে সামনে, খুঁজে বার করুন। সব ওপেন, খুলে দিচ্ছি। সুজনদা, ভয় লাগে না কোনোদিন রাজীব কুমারের সিআইডি সত্যি যদি চলে আসে, এসটিএফ সত্যি চলে আসে? আমি তো অপেক্ষায় আসুক না, আরে আমাদের- জায়গা হবো। 1 মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া। দেখুন চাবিগুলো মানে লাগানো, কোনোটাই চাবি কোনো রক্ষণা দেখুন চাবি সব চাবি বন্ধ না। কোনোটাই বন্ধ না। দেখুন চাবিগুলো টানো টানো ডান্ডে দেবে ঘুরে যাবে, হ্যাঁ। কোনো লাগানোই হয় না। মানে একদম ভেতরের থেকে দেখুন, ও খাটের তলাও দেখতে পারেন, কোনো ব্যাপার না। একবার খাটের তলাতেও দেখে নিও। খাটের তলা দেখে নিন কি কি আছে। আমি মানে এই কনফিডেন্সটা, এইটা অনেকে বলে যে বামপন্থীদের এই কনফিডেন্সটা আছে, তার কারণ বামপন্থীরা বেরোনোর আগে, সরকার থেকে চলে যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ে আগুন লাগিয়ে। তো বললো আমার কাছে সব তথ্য আছে, আমি ফাঁস করবো, করতে পারছে না, অসহায় হয়তো। এতগুলো ফাইল দেখালো, ফাইলগুলো মমতা কাছে মমতা দেখিয়েছিল, ফাইলগুলো কোথায় গেল? মমতা পুড়িয়ে দিয়েছে। মনে পড়ছে কি এত ফাইল দেখিয়েছিল, সেই ফাইলগুলো তো মমতা কাছে, সে তো সরকারের কাছে ছিল না, সেগুলো কোথায় গেল? মানে চিটফান্ড থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো কিছুতে ভয় নেই সুজন চক্রবর্তীর। জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যদি কোনোদিন তার জন্য ভয় করতে হয় তাহলে তার আগে পার্টি ছেড়ে চলে যাবো, রিজাইন করে চলে যাবো। রাজনীতিটা ব্যক্তির ক্ষমতার জন্য নয়, রাজনীতিটা মানুষের জন্য। দিদিকে যদি ভয় পান? ব্যক্তির ক্ষমতার জন্য হতো তাহলে অন্য দল করতে হতো। মানুষের জন্য, মানুষ। কখনো মনে হয়নি, মিলিদিকেও জিজ্ঞেস করছি, সুজনদা আপনাকেও জিজ্ঞেস করছি, কখনো মনে হয়নি যে এরা আরো ভালো ল্যাভিশ লাইফস্টাইল, ঝাঁ চকচকে 7টা 8টা সেন্ট্রাল ফোর্স নিয়ে? যদি হতো তাহলে তো আমি চাকরি বাকরি করতে পারতাম। চাকরি করতে আমি পারতেন? চাকরি করলে ল্যাভিশ লাইফ কি কারোর চেয়ে কম? মানে আমি অনেকেই হয়তো জানেন না আপনার মানে শিক্ষাগত যোগ্যতাটা যদি একবার বলেন। আমি বারবার বলি না, আমি কেন বলতে যাবো, লোকে সব জানে। দেখো, লোককে আন্ডারস্টিমেট করবে না, লোক সব জানে। আমি, আমার বন্ধুরা, তারা চাকরি করে ল্যাভিশলি চলে, অনেকের কাছে সেটা ঈর্ষার কারণ হতে পারে, সেটা আমার পক্ষেও সম্ভব ছিল, কিন্তু আমি কোনোদিন মনে করিনি যে সেটা আমার কাছে শ্রেয়। আমি মনে করেছি তার চাইতে মানুষের সঙ্গে থাকাটা আমার প্রয়োজনীয়। রাজনীতি মানে মূল্যবোধ, নৈতিকতা, সেটা সিম্পলি এই মুহূর্তে আছে। 110 ভাগ, 120 ভাগ, 130 ভাগ, কত চান? সমাজে সবসময় কিছু না কিছু এদিক ওদিক থাকবেই, 100% এটা একরকমভাবে চলে না। তো যদি আমাদের কোথাও কাউকে দেখেন, ব্যতিক্রম পাবেন। পার্টির নজর থাকে, পার্টির অ্যাকশন নেয়। বাকিদের যেমন ন্যাচারাল হচ্ছে লুট, ন্যাচারাল হচ্ছে বেআইনি সম্পদ, ন্যাচারাল হচ্ছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট। ঠিকই আমার বাড়িতে এসি নেই, আর এসি কেনার মতন সুযোগ ছিল না। একটা এলডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো সুযোগ ছিল। আর যদি নাও থাকে, আমরা যৌথ পরিবার, সত্যি যদি বলেন যৌথ পরিবার। এই ছোট ভাইকে দেখলেন না, মানে আপনারও ভাইপো আছে, আপনারও ভাইজি আছে, তার একসাথেই থাকে? আমার সন্তান নেই, সংসার আছে। আমার ভাইপো, ভাইজি, প্রতিবেশী, পাড়ার বাচ্চারা, এই সব মিলিয়ে আমার সংসার বা আমাদের সংসার। যৌথ পরিবারের কনসেপ্টে আমরা এখনো চলি, এবং আমার মনে হয় সেটা ভালো। তার চেয়েও যেটা আমি বলতে চাইছিলাম, যে আমার ছোট ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসলো, আমি লাগালাম না। এই কারণে লাগালাম না, ওটুকু লাগাবার মতন হিম্মত আমার ভাইদের আছে, সবার নেই। আমি না হলে কি চলে? না হলে চলে। মাসখানে খুবই কষ্ট হয়, খুবই। সে অ্যাফোর্ড করা যায় না, অ্যাফোর্ড করা যায়। গ্রামের দিকে থাকি বলে, হয়তো শহরের দিকে থাকলে পারতাম না। গ্রামের একটু হাওয়া বাতাস থাকে, সেটা আমার ন্যাচারাল মনে হয়। এবং এই ন্যাচারাল পরিবেশটাকে রক্ষা করতে পারার মধ্যে অপরাধ, আমি সেটার পক্ষপাতী। আর সারাদিন তো রাস্তায় থাকি, সব জায়গায় এসে থাকে না, অভ্যস্ত নাই হলাম। দ্যাট ডাজন্ট মিন যে যার এসি আছে সে কোনো ভুল করছে। তার
এলাকা, পরিবেশ, হাওয়া বাতাস, আমার গ্রাম, আমার হাওয়া বাতাস আছে, ফলে আমি অ্যাফোর্ড করতে পারছি। দরকারটা কি, বাড়তির দরকারটা কি? হোয়াট ইজ ন্যাচারাল ইজ ন্যাচারাল। আমার আলু পোস্ত খেতে খেতে, আলু পোস্তটা খুব ভালো হয়েছে, আলু পোস্ত খেতে খেতে আমার শেষ প্রশ্ন, তারপরে আমরা প্রচারের দিকে যাব। গ্লানিবোধ হচ্ছে যেখানে বাড়ি, যেখান দিয়ে আমরা যাব দমদমে, সবকটা দেওয়ালে তো সৃজন ভট্টাচার্যের নাম লেখা, সুজন চক্রবর্তীর নামগুলো একটা দেওয়ালেও লেখা নেই। যাদবপুর থেকে একেবারে সোজা প্যারাশুট করে দমদম। যাদবপুরে আমি প্রার্থী হচ্ছি না, এই ডিসিশনটা তো আমরাই নিয়েছি, অন্য কেউ নেই। কারণ কি ভেবেছিলাম আমি আর ভোটে দাঁড়ালাম না, এটা ভেবেছিলাম। আর আমাদের ইয়াং জেনারেশনটা এত স্পষ্ট, মীনাক্ষী, প্রতিকূল, সৃজন, সায়ন, দীপশিতা, আমি পরপর নাম বলতে পারি, ওই যে নাম বলে মুশকিল আছে, আর কার্ডটা বন্ধ, প্রচুর ইয়াং, ঐশী সহ আরো অনেক। এদের ভরসা করে আমরা যথেষ্ট এগোতে পারবো। তাহলে এখানে দাঁড়া, এবার সবাই ভোটে দাঁড়াবে তাও না, কেউ ভোটে দাঁড়াবে। অনেকে বলছে যে আপনারা সবাই সম্মিলিতভাবে তৃণমূলের ভোট বাড়ানোর জন্য হেল্প করবেন, বিজেপির ভোট কাটবেন আপনারা। না, বিজেপির ভোট কাটলে তৃণমূলের ভোট বাড়ে না। বিজেপির ভোট কাটলে তৃণমূলের ভোট বাড়ে না, বিজেপির ভোট কাটলে বিজেপির ভোট কমে। যদি বিজেপির ভোট কমাই, খারাপ কিছু না। আবার বিজেপি বলছে যে আমরা তৃণমূল বলছে আমরা তৃণমূলের ভোট কাটছি, তৃণমূল বলছে তৃণমূলের ভোট কাটছি, বিজেপি বলছে বিজেপির ভোট কাটছি। আমি বলছি বিজেপি তৃণমূল কারণ পৈতৃক সম্পত্তি অথবা ফিক্সড ডিপোজিট ভোট নেই মানুষ, সেই মানুষ বাম সরিয়ে তৃণমূল ঠকেছে, তৃণমূলের পরিবর্তে বিজেপি ডবল ঠকেছে। তারা এখন বুঝতে পারছে লাল ঝান্ডাই একমাত্র মানুষের নিরাপত্তার, ভবিষ্যতের অগ্রগতির স্বপ্নের গ্যারান্টি, অন্য কেউ গ্যারান্টি। এবং সেই কারণেই যখন আমরাই ঠিক করেছি যে দাঁড়াবো না, তারপর ঠিক করে না দাঁড়াতে হবে, তাহলে কোথায় দমদমে দাঁড়াতে হবে, হলো ফাইন। এখানে সৃজনের নাম দেয়ালে লেখা দেখলে আমার ভালো লাগছে, যিনি কি বলবেন দমদমে সৃজন দেখা যাচ্ছে, এখানে সৃজন খুব ভালো। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু আমার একটা কথা, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, সেটা হচ্ছে এইরকম যে আচ্ছা আমরা কেবলই ওপর দিকে তাকাবো কেন, আমরা তো নিচের দিকেও তাকাতে পারি। তাহলে নিচের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, যে আমাদের থেকে আরও অনেক লোক অনেক কষ্টে আছে, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। জোরের সঙ্গে আবারও বলছি, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। এক, দুই হচ্ছে যে কষ্ট ঠিকই, এসে থাকলে বাড়তি একটু ভালো ঘুম হয়, এসে থাকলে একটু তো আরামবোধ বেশি হয়। বেশি আরামবোধের প্রয়োজনটা কি? একটু তো কষ্ট স্বীকার করা দরকার। কষ্ট সহ্য করবার একজন কমিউনিস্ট হিসেবে একটু মানে কম, আমাদের তেমন কিছু কষ্ট করছি না, জেলে যাচ্ছি না এখনও, সেভাবে সে সমস্ত হচ্ছে না, তার জন্য প্রস্তুত আছি। কিন্তু তার জন্য একটু গরমে কষ্ট, এটা এমন কি, এইটুকু কষ্ট সহ্য করবার তো মানে সহ্য ক্ষমতা রাখতে হবে। আরো বিশেষ করে যেহেতু গ্রামে আছে, রাজনৈতিক বন্দী হিসেবে জেলে যাওয়ার একটা অ্যাসপিরেশন সবার থাকে। বিশেষ করে আমি দেখেছি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম এর লোকেদের চুরি করে জেলে যাওয়ার যে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, কখনো মনে হয় না যে এই কম্পিটিশনে তো পিছিয়ে পড়লেন? মানুষের আশীর্বাদ থাকুক, আলিপুর জেল, দমদম জেলে কত পুরনো বন্ধুদের দেখতে পারবে। মানুষের আশীর্বাদ থাকুক যেন ইলেকট্রাল বন্ডেও আমরা শূন্য থাকি বরাবরের জন্য, ইলেকট্রাল বন্ড মার্কা ব্যাপারে, অথবা চুরি করে জেলে যাওয়া নেতা মন্ত্রী সেই লিস্টে আমরা যেন চিরকাল শূন্য থাকি, এটাই মানুষের কাছে আমাদের আশীর্বাদ প্রার্থনা। দাদা